বাংলাদেশে শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা ৩৫,৩৬,০০০। এর মধ্যে ১০,৭০,০০০ শিশু ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত। যে বয়সে শিশুদের হাতে থাকার কথা বই খাতা, সেই বয়সে অনেক শিশুই জীবন সংগ্রামের জন্য হাতে তুলে নিচ্ছে শ্রমের হাতিয়ার। এই এই যে ডাটাটি আমি বললাম এবং এই বাক্যগুলো, এগুলো আমরা অন্তত ১০ থেকে ১৫ বছর বা ২০ বছর যাবতীয় আমরা শুনে আসছি। কিন্তু প্রতিবারই আমরা এই যে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস এবার ২০২৫ এরকমের প্রতিবারই আমরা পালন করি। হয়তো সমস্যার কিছুটা সমাধান হচ্ছে, কিন্তু সেই সমাধানের হার কতটুকু আমরা জানি না। এবং আমাদের শিশুরা এই শিশু শ্রমের মধ্যে যখন তারা বড় হচ্ছে, তখন বাংলাদেশের পরবর্তী যে নাগরিক তারা কেমন হবে সেটি তো অনুমেয়। আর সবচেয়ে বড় যে বিষয়টি, বাংলাদেশটিকে এই মুহূর্তে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের পথে আছে, অর্থাৎ জনমিতিক যে সুবিধা সেটি একটি দেশের জীবদ্দশায় একবারই আসে। অর্থাৎ ১৫ থেকে ৪৫ বছরের যে জনগণ বা জনতা, যারা সবচেয়ে বেশি কর্মক্ষম, তো এই কর্মক্ষম জনতা যদি শিশু শ্রমের মাধ্যমে বেড়ে ওঠে, সেই জনগণ কতটা দক্ষ হবে, কতটা কাজে মনোনিবেশ হতে পারে, কতটা পুষ্টি গ্রহণ করে স্বাস্থ্যবান হবে, এইগুলো নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমাদের আজকের যে বিষয়, ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস ২০২৫। স্বপ্নের ডানায় ভর করি, শিশু শ্রমের শৃঙ্খল ছিঁড়ি, এগিয়ে চলি দৃপ্ত পায়ে, আশার আলো বুকে জ্বালি, এই প্রতিপাদ্য নিয়ে আজকের এই দিবসটি পালিত হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব এইচ.এম. শফিকুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন শ্রম সংস্কার কমিশনের প্রধান ও নির্বাহী পরিচালক বিলসের নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহমেদ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা দর্শক বরাবরের মতোই শিরোনামটি দেখে আসবো, তারপর আমরা মূল আলোচনা শুরু করব। সর্বাত্মক যুদ্ধে ইরান তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে বললেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের কোনো শর্তের কাছে মাথা নত করবে না ইরান, জাতির উদ্দেশ্যে ভাষণে খামেনি। ইরান থেকে বাংলাদেশিদের ফেরানোর প্রক্রিয়া শুরু, ইসরায়েলের হামলায় আক্রান্ত বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার বাসভবন। সাংবিধানিক কাউন্সিল নৈরাজ্য সৃষ্টি করতে পারে, ঐকমত্য কমিশনের বৈঠকে বিএনপি নেতা সালাউদ্দিন। ফ্যাসিবাদ সমর্থনের নামান্তর বলেছেন নাহিদ। মেয়াদ শেষ হওয়ায় ইশরাকের শপথ নেয়ার আইনি সুযোগ নেই, মন্তব্য উপদেষ্টা আসিফের। ইচ্ছাকৃত সেবা বন্ধ করে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, দাবি ইশরাকের। এবং রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে এসএসএফ এর প্রতিষ্ঠা বার্ষিকীতে বললেন প্রধান উপদেষ্টা। দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে আপনাদের মতামত জানাতে পারেন, কমেন্ট করতে পারেন। আমি শফিকুজ্জামানের কাছে পরে আসবো। আমি আপনারা সুলতান উদ্দিন আহমেদ আছেন, আপনি দীর্ঘ সময় ধরে এই বিষয়টি নিয়ে একদম রুট লেভেল থেকে ফিল্ড পর্যায়ে দেখে এসেছেন, এবং এখন তো শ্রম সংস্কার কমিশনেই সবচেয়ে বড় ভূমিকা রয়েছে আপনার। আমি একটু জানতে চাই, যেমন আমি শুরুটা যেমন করেছিলাম যে আমরা তো দিবস করেই যাব, আসলে এটা একটা সচেতনতা। আমাদের এই শিশু শ্রম কমে আসার যে হার, এটিও নিশ্চয়ই একটি ডাটা আছে, কিন্তু আমাদের সার্বিক যে কাঠামো, পুরো বাংলাদেশের যে শ্রমের কাঠামো এবং একটি শিশুকে সুরক্ষার যে সামাজিক কাঠামো, এই জায়গাগুলো নিয়ে কি আপনারা ভাবেন কিনা বা আপনারা কতটুকু চিন্তা করেন? অনেক ধন্যবাদ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। আমরা তো সবাই মনে করি, সবাই ভাবে, কারণ কোনো মানুষই চায় না যে তার সামনে কোনো শিশু কাজ করুক, চাওয়ার কথা না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে যে এটা ঘটে চলছে বছরের পর বছর, যুগের পর যুগ, এবং আমরা দিবস পালন করতেছি, কথা বলছি, কিন্তু কমছে না। এর অনেকগুলো কারণ আছে, কিন্তু একটা বড় কারণ আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে প্রথম থেকে যখন আনুষ্ঠানিকভাবে শিশু শ্রম নিরসনের প্রক্রিয়াটা শুরু হলো, আপনারা জানেন যে হারকিন্স বিলসের আপনার কারণে, তখন থেকেই ব্যাপারটা এরকম হয়ে গেল যেটা একটা প্রকল্প ভিত্তিক কার্যক্রম। এটি একটা সামাজিক আন্দোলন না, এটাকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তোলা গেল না, সামাজিক একটা সমন্বিত কার্যক্রম হিসেবে গড়ে ওঠা গেল না। এটি আপনার একটা সুনির্দিষ্ট শিল্প বা সুনির্দিষ্ট এলাকা অথবা একটা প্রকল্প 50 জনকে তুলে আনতেছি, সরকারি 4টা প্রকল্প করতেছে, আবার
আর হয়তো বেসরকারি সংস্থা কয়েকটা করতেছে, এভাবে জিনিসটা চলতেছে। আমাদের যেটুকু আমরা দেখেছি অনেক দিন যাবৎ, তখন থেকেই তো আমরা যুক্ত কোনো না কোনোভাবে। এটি আমি মনে করবো যে গোড়ায় একটা গলদ হয়ে গিয়েছিল, যেটি একটু সামাজিক সমস্যা, এটি কোনোভাবেই একটা বিচ্ছিন্ন সমস্যা না। কেমন যেন খাপছাড়া মনে হয় যে টেকসই কোনো প্ল্যানিং কখনোই গড়ে উঠছেন, এরকম কি মনে হয়? হ্যাঁ, ওই তো বললাম যে এটি হচ্ছে একটা, আর দুই হচ্ছে যে এর সাথে আরও অনেকগুলো জিনিস যুক্ত, কিন্তু সেই সম্পৃক্ততাটাও খুব বেশি চিহ্নিত করা হয়নি। যেটা চিহ্নিত করা হয়েছিল গোড়া থেকে, যে পরিবারের দারিদ্রতা একটা কারণ। হ্যাঁ, অবশ্যই কারণ। পরিবার দরিদ্র কেন সেটা তো দেখতে হবে। যে আপনার বয়স্ক তার যে অভিভাবক, তার কাজ না থাকা দরিদ্রতার কারণ, তার কাজের জন্য যে সে মজুরি পায় সেটা না থাকা একটা কারণ। এটি একটি দিক, সেদিকটা খেয়াল করা হয় না, বরঞ্চ ওই কিছু পরিবারকে চিহ্নিত করে হয়তো আমার যতটুকু মনে আছে যে ব্যাপক পরিসরে বৃত্তিমূলক শিক্ষা প্রাথমিক অবস্থায় শুরু করা হয়েছিল। এরকম একটি অনেক বড় প্রজেক্ট ছিল, আমি জানি না সেই প্রজেক্টটা এখনো আছে কিনা বা ওইটা কতটা সফল হয়েছে। প্রজেক্ট, কিন্তু যখনই প্রজেক্ট হয় তখনই সমস্যা হয়। হ্যাঁ, প্রজেক্ট থাকবে, কিন্তু প্রজেক্টটা একটা অংশ থাকবে, জাতীয় কার্যক্রমের একটা অংশ থাকবে। আর আরেকটা বড় কারণ হচ্ছে, তাহলে একটা গেল যে সামাজিক কার্যক্রম, আরেকটা হচ্ছে অভিভাবকদের মজুরি, তাদের কাজের নিশ্চয়তা, সেটি একটি ব্যাপার। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আমরা আপনার 95 আমরা যখন 2-3টে স্কুল করলাম টঙ্গী, রানীগঞ্জ, এসব জায়গায়, তখন আমি একদম মাঠ পর্যায়ে গিয়েছিলাম যে আসলে আপনার বাচ্চা কেন কাজে যাচ্ছে। সেখানে একটা বড় ব্যাপার ছিল যে কাজে না গিয়ে স্কুলে গেলে আমার বাচ্চা যখন 5 পাস করে চলে আসবে, তাদের কাছে 5 পাসে অনেক, তখন তো কাজে যেতেই হবে এবং এই কাজটাই করতে হবে। এখন থেকে কেন করবে? এখন থেকে করবে না কেন? এখন থেকে করলে তো সে শিখতে পারবে এবং টাকাও পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তো এই যে মনে করেন একজন বাচ্চা যে অটোমোবাইল ওয়ার্কশপে যাকে দিচ্ছে, তার পাশের বাড়ির বাচ্চা যখন স্কুলে দিচ্ছে, সে কিন্তু ওই 5 পাস বা 6 পাস করে এইটাই করতেছে। সুতরাং আমাদের শিক্ষার যে কার্যক্রমটা, এটাও একটা বড় আপনার এই যে শিক্ষা আমাকে কোনো আস্থা দিচ্ছে না যে আমার বাচ্চাকে অনেক কষ্ট করে আমি শিক্ষিত করার পরে সে কিন্তু একজন স্বাবলম্বী বাচ্চা হবে। আর এর সাথে এখন যেটা যুক্ত হয়েছে, যেটা আমরা শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে বলেছি, আপনি দেখেছেন কিনা, সচিব মহোদয় তো দেখেছেন, যে একটা জবাবদিহিমূলক সংস্কৃতি তৈরি হয়েছিল শিশু শ্রম নিরসনের কার্যক্রমে। লক্ষ লক্ষ টাকার প্রজেক্ট, কিন্তু এই প্রজেক্টগুলোর যে ফলাফল কি, এটি নিয়ে খুব বেশি কোনো জবাবদিহিমূলক কার্যক্রম হয়নি। যার জন্য আমরা কিন্তু বলেছি যে কয়টা ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ, তার মধ্যে এটা একটা, কারণ জবাবদিহি করতে হবে যে প্রজেক্ট নিলেন, প্রজেক্টের গাড়ি কেনার জন্য কত টাকা গেল, শিশু শ্রম নিরসনের জন্য হোটেলে সেমিনার করতে কত টাকা গেল, আর শিশুদের উদ্যোগ করার জন্য শিশু শ্রম কতটা কমলো, কতটা গেল, এটা পর্যালোচনা হওয়া দরকার। এখন একদম সর্বশেষ যেটা আমি বলবো, যেটা শুরুর থেকে আলোচনা হওয়া দরকার, সেটা হচ্ছে যে এই মুহূর্তে মনে করেন বাংলাদেশের সবচেয়ে সমস্যা হচ্ছে কাজের অনিশ্চয়তা। বিভিন্নভাবে কারখানা বন্ধ হচ্ছে, সচিব মহোদয় জানেন, তারা প্রতিদিনই এরা নিয়ে কাজ করতে হচ্ছে, বেতন বকেয়া। বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে, উন্নয়ন প্রকল্প, অন্যান্য প্রকল্প বন্ধ হচ্ছে, মানুষ অটোমেশনের কারণে কাজ হারাচ্ছে, অনেক কিছু হচ্ছে, আপনার প্রাকৃতিক দুর্যোগের কারণে হারাচ্ছে। এই যে কাজ হারাচ্ছে মানুষ, তার সন্তানরা কোথায় যাচ্ছে? শিশু শ্রমিত হচ্ছে। তো এইভাবে আমরা যদি পুরো ব্যাপারটাকে একটা সমন্বিত কার্যক্রমের অংশ না করি এবং জাতীয় একটা জাগরণের অংশ না করি, তাহলে কিন্তু এটি অগ্রসর হবে। সচিব মহোদয়ের কাছে আসতে চাই, সেটি হলো যে সুলতানুদ্দিন আহমেদ তো বললেনই, আর এই জিনিসগুলো আপনারাও জানেন, তবে আপনি ঠিক যেই মুহূর্তে এই মন্ত্রণালয়ের সচিব, সেই মুহূর্তে বাংলাদেশ তার এই 54 বছরের জীবনে সবচেয়ে অস্বাভাবিক ভাবে এগিয়ে চলছে। আমি পজিটিভ বা নেগেটিভ অর্থ বলছি না, আমি একটি অবস্থা বোঝানোর জন্য অস্বাভাবিক শব্দটি বললাম। অবশ্যই সব দিক দিয়ে পুরো সরকারই তো, যেখানে এক ধরনের, আমি এটা অবৈধ সরকার বলছি না, কিন্তু অস্বাভাবিক সরকার বলছি, সেই জায়গাতে আপনার চ্যালেঞ্জটা আমিও দেখেছি যে আপনার চ্যালেঞ্জটা একটু অন্যরকমের। তবে এখানে একটি বড় প্লাস পয়েন্ট রয়েছে, সেটি হলো ডক্টর ইউনূস। এই সরকারের প্রধান ডক্টর ইউনূস, যাকে মনে হয় সবচেয়ে সহজ বোঝানো শিশু শ্রম কী এবং সেটার বিরুদ্ধে জাতীয় কার্যক্রম, যেটা যেমন আমাদের টিকার জাতীয় কার্যক্রমের সফলতার হার অনেক বেশি,
এই ধরনের কোনো কিছু ভাবছেন আপনারা, বা আপনি তো অনেকগুলো কাজ আমি নিজেও দেখেছি, কিন্তু এই জায়গাতে সিগনিফিকেন্টলি কি কার্যক্রম চিন্তা করতে পারেন? ধন্যবাদ। আজকে 19শে জুন, আসলে 12ই জুন বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস, কিন্তু আমরা আমাদের 18 জুনে এটা পালিত করব। না, ছুটির জন্য আমরা- আমরা 19শে জুন করছি আর কি। আজকে 19শে জুন কেবল শুরু হলো আর কি। এখানে যে কথাটা আপনার প্রশ্ন এবং আমাদের সুলতান ভাই, উনি অনেক অভিজ্ঞ এবং শ্রম কমিশনের রিপোর্টেও এই বিষয়গুলোর প্রচুর রিফ্লেকশন আসছে। এখানে একটা বিষয়, শিশু শ্রমের এটাকে যদি এটাকে ডায়াগনোসিস করি, এটা আসলে বহুমাত্রিক বিষয়ের মধ্যে পড়ে। কেন বহুমাত্রিক বিষয়? আমাদের দেশে ডোমেস্টিক যে আইনগুলো আছে সেটা কোথাও কিন্তু শিশু শ্রমকে পারমিট করে না। যে এরকম আমাদের দেশে যে স্কোপ আছে, বা যেখানে আইনের আইনের জায়গায় আমাদের আইনের জায়গায় দুর্বলতা নাই। দুর্বলতা নেই। আর একটা হলো যে শ্রম বিষয়ে কিন্তু শুধু ডোমেস্টিক না ভালো হবে না, এটা একটা আন্তর্জাতিক পরিমণ্ডল আছে, যেটি হলো আন্তর্জাতিক শ্রম যে আমাদের যে আইএলও আছে অর্গানাইজেশন, যেটি। সেই অর্গানাইজেশনের সাথে আমরাও কিন্তু এখানে বাংলাদেশ পার্টি কি শিশু শ্রম বিষয়ে কনভেনশন, দুটো কনভেনশন আছে। এটাকে বলে হলো C138, মানে 138 কনভেনশন। সেটা এটি অনেক পুরানো কনভেনশন, 73 সনের কনভেনশন। সেখানে বলা হয়েছিল যে আপনার ন্যূনতম বয়স কত হবে। এবং পরবর্তীতে আরেকটি কনভেনশন ছিল C182, মানে কনভেনশন 182, এবং সেখানে যে জিনিসটা নির্দেশনা ছিল যে আমাদের ঝুঁকিপূর্ণ কাজে শিশুরা যেতে পারবে না। এবং বাংলাদেশ আমাদের ফান্ডামেন্টাল কনভেনশন 10টার মধ্যে আমরা 8টা সিগনেচার করেছি। তার মধ্যে শিশু রিলেটেড এই দুটো কনভেনশনকেই কিন্তু আমরা প্রায় 4-5 বছর আগে রেটিফাই করেছি, 2020 এবং 22 সনের দিকে। তাহলে আমরা কিন্তু একটি হলো যে ডোমেস্টিক লিগাল ইয়ের মধ্যেও কিন্তু শিশু শ্রম নেই, আর আন্তর্জাতিকভাবে যেহেতু আমরা আইএলওর সাথে শ্রমের বিষয়টা পুরোপুরি আমরা গ্লোবালি কানেক্টেড, সেখানেও কিন্তু আপনার এটা সুযোগ নেই। এখন যে বিষয়টা, তারপর তো শিশু শ্রম আছে। আপনি যে ডাটা দিলেন, প্রায় 35 লক্ষ শিশুরা কাজ করে এবং তার মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ করে হলো 10 লক্ষ প্লাস। এবং আমরা আমাদের মন্ত্রণালয় থেকে আমরা 22 সনে ঝুঁকিপূর্ণ কাজের একটা তালিকা করেছি। তাতে 43টা কাজ কিন্তু আমরা ঝুঁকিপূর্ণ হিসাবে আমরা আইডেন্টিফাই করেছি। এখন শিশু শ্রম কোথায় আছে? এই শিশু শ্রমগুলো কিন্তু আছে মূলত আমাদের যেগুলো ধরেন নন ফর্মাল বা এরকম আপনার অপ্রাতিষ্ঠানিক যে কাজগুলো আছে তার মধ্যে। কিন্তু যেটা আমরা ফর্মালাইজ করতে পেরেছি, অর্থাৎ আমাদের প্রায় 7.5 কোটি, মানে 75 মিলিয়ন আমার শ্রম শক্তি আছে। সেই 75 মিলিয়ন শ্রম শক্তির মধ্যে আমরা মাত্র 15%কে আমরা ফর্মাল সেক্টরে আনতে পেরেছি। আমাদের একটা বড় দুর্বলতা, বা সরকার বা আমাদের রাষ্ট্রের একটা দুর্বলতা, যে আমরা অল আদার সেক্টরকে আমরা কিন্তু করতে পারি না, এবং ইনফর্মাল সেক্টরেই কিন্তু আপনার এই শিশু শ্রমগুলো দেখা যায়। ফর্মাল সেক্টরে যদি আমি উদাহরণ দিই, ধরেন আমাদের আরএমজি সেক্টর, সেখানে কিন্তু বিশেষ করে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্টসে শিশু শ্রমের কোনো সুযোগই নেই। কারণ শিশু শ্রম থাকলে কিন্তু সে এক্সপোর্ট করতে পারবে না। তাহলে আমি যদি ওই গার্মেন্টসে যদি শিশু শ্রমের সুযোগ না থাকে, সেটা কারণ কি, যে বিদেশিদের জন্য। তাহলে কেন আমি আমার বাচ্চাটা সে শ্রমে না গিয়ে তার স্কুলে যাওয়ার কথা ছিল, সে প্রকৃতির সাথে বেড়ে ওঠার কথা ছিল, সে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করবে, তার জীবনটাকে সে তার মতো করে হাসি খুশির মধ্যে বেড়ে উঠবে, কিন্তু সেই জায়গায় সে কিন্তু আপনার তার প্যারেন্টসরা বলেন অথবা এমপ্লয়াররা, তারা তাদেরকে ওখানে নিযুক্ত করছে। তো এইটার মধ্যে একটা অন্যতম কারণ বলবো, একমাত্র কারণ, অন্যতম একটি কারণ হলো আমাদের দারিদ্রতা। এবং সেই অর্থাৎ যে নিশ্চয়ই আপনার বা আমার ফ্যামিলির একজন বাচ্চাকে আমি দিচ্ছি না, যারা আমরা প্রিভিলেজ গ্রুপ দাবি করি, কে দিচ্ছে? সেটা হলো যে ওই মাটা মনে করে যে বাচ্চাটা, যেটা আমাদের কিন্তু একটি আইন আছে, যেটা হলো আপনার প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক আইন, যেটা 1990 সন। তাহলে প্রাথমিক শিক্ষা যদি বাধ্যতামূলক হয়, তাহলে তো কোনো বাচ্চার কাজে যাওয়ার কথা না। তাহলে আমাদের কিন্তু ওখানেও কিন্তু আইন আছে। অ্যাকচুয়ালি যে জিনিসটা হলো যে বাচ্চাদের স্কুলে যাওয়াটা, এটাই হলো কথা। কিন্তু আমরা রাষ্ট্র, সরকার অথবা আমরা সবাই মিলে ব্যর্থ হয়েছি, যে আমরা তার মধ্যে থেকেও একটা গ্রুপ, যারা প্রচণ্ড ভালনারেবল গ্রুপ, তাদের কাজে আমরা নিয়োগ করতেছি, তার গার্জিয়ানরা এখানে আপনার ইনভলভ হচ্ছে। কেন হচ্ছে? সেটা হলো যে সে মনে করছে যে সেই ছেলেটা লেখাপড়া করে কি করবে, তার থেকে বরঞ্চ সে ওই ওস্তাদের কাছে কাজ শিখবে, কাজ শিখে একদিন সে মেকানিক হবে এবং একদিন সে ইনকাম করবে, এবং ওই অবস্থায় তার কিছু ইনকাম হচ্ছে।
এখানে দুইটা ডাইমেনশন আছে, একটা গার্জিয়ানদের থেকে সমস্যা ওই গ্রুপের, আরেকটি হলো যারা এমপ্লয়ার এখানে তাদেরও সমস্যা আছে, অর্থাৎ ওই শিশুটাকে সে যে পরিশ্রমটা করছে তাকে কম টাকায় মানে আপনার সেই পারিশ্রমিক দিয়ে সে তার কাজটা আদায় করছে। এখানে যে কাজটা করতে গেলে এখন এটা নিরসনে আপনি যেটা বললেন, হ্যাঁ আমাদের আইএলওর একটু যদি এখানে যুক্ত করি, সুলতানুদ্দিন আহমেদের কাছে আসতে, যেহেতু আপনি সংস্কার কমিশনে আছেন, এই যে দুটো পার্ট এখানে, একটি হলো ওই এমপ্লয়াররা কম টাকার সুযোগ, মানে তিনি একটি সুযোগ নিচ্ছেন, আরেকটি হলো ওই বাবা মাও তার বাচ্চাকে দিচ্ছেন। এখানে আপনি একটাকে হয়তো বা বন্ধ করতে পারবেন এমপ্লয়ারের জায়গা থেকে, তাকে একটা আইন করে বন্ধ করতে পারবেন, কিন্তু বাবা মার যে বিষয়টা, এটি হলো সামাজিক জায়গা, যেটি মানে আইন হয়তো বা আছে, কিন্তু আইন তো সব জায়গাতেই সব কিছু আপনি আইন করে সম্ভব না। এই জায়গাতে সুলতানুদ্দিন আহমেদ, আপনাদের কোনো এই যেহেতু আমাদের এই সংস্কার কমিশন হয়েছে এত বছর বয়সে হলো আমাদের দেশে, এই জায়গাতে আপনাদের সুপারিশ কি? আমরা একটা সুপারিশ করেছি যে একটা সরকারের উদ্যোগেই কয়েকটা মন্ত্রণালয় মিলে একটি ক্লাস্টার করার ব্যাপারে এবং কমিউনিটি মোবিলাইজেশন করা। আমি একটা উদাহরণ দিই আপনাকে। শিশু শ্রমের মতোই বাংলাদেশে আরেকটি সমস্যা কিন্তু বাল্যবিবাহ। কিন্তু আপনি দেখবেন দীর্ঘদিনের প্রচারণার পরে এটা কিন্তু অনেকটা সফলতার দিকে আসছে। আপনার বাড়ির গ্রামে কোনো মেয়েকে বিয়ে দিতে গেলে তার গার্জিয়ানের দাঁড়ায়, তার মানুষ এটা অ্যাটলিস্ট টিওনোকে খবর দেয় এবং টিওনো গিয়ে ওখানে কাজীরাও কিন্তু বিয়ে পড়াবে না, তার ওই যে আইডি ওই কাগজে কিন্তু ওই গ্রামের দুইজন বাচ্চা যখন কাজে যায় তখন কিন্তু সেখানে কেউ বাধা দিচ্ছে না। অর্থাৎ আমাদের মাইন্ড সেটআপটা এটা গড়ে উঠছে না যে ওইটাও যে একটা বড় অপরাধ। এইটা একটা, এই জন্য আমরা বলেছি যে কমিউনিটি মোবিলাইজেশন খুব জরুরি। আর একটা বলেছি আমরা যে আপনার এখানে আইনের দুর্বলতা নাই এখনকার আইনটার, কিন্তু আইনের একটা বড় দুর্বলতা আছে। শিশু শ্রমের যারা সচিব মহোদয় বলেছেন যে এখনো 95% হচ্ছে ইনফরমাল সেক্টরে, 85% টোটাল শ্রমের ইনফরমাল, কিন্তু শিশুদের মধ্যে 95% ইনফরমাল সেক্টরে, কারণ বড় বড় প্রতিষ্ঠান এখন আর শিশু নেয় না। কিন্তু সেই 95%টা আমরা রক্ষা করতে পারতেছি না, কারণ আইন তো ইনফরমাল সেক্টরে প্রয়োগ করা যায় না। একজন ইন্সপেক্টর গিয়ে যে বলবে যে আপনি কেন এখানে, আপনি বাড়ি বাড়ি গিয়ে গৃহকর্মীদেরকে বলতে পারবেন না যে এই বাচ্চাটা কেন, ইভেন কি আপনি এই যে ইটভাটায় গিয়েও অনেক সময় দিতে পারে না। তো এই আইনের প্রয়োগের দুর্বলতা তো আছেই, ইন্সপেক্টররা যেতে পারেন না অত ব্যাপকভাবে, প্রয়োগ করেন না অনেক সময়। আর একটা মানবিক একটা আমাদের চিন্তা থাকে সবসময়, এই বাচ্চাটা খাবে কি, এটা রেডিমেড প্রশ্ন, বাচ্চা খাবে কি। তো ওই জন্য আমরা ওই 2-3টা প্রশ্ন বলেছি যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, নারী শিশু মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, যুব শ্রমের নেতৃত্বে। এখানে একটা বড় সমস্যা হচ্ছে কাজটা হচ্ছে শ্রমের, কিন্তু এখানে অনেকগুলো একটার কাজ করে, শ্রম মন্ত্রণালয় জানেও না অনেক সময়। হ্যাঁ, কিন্তু কনভেনশনটা র্যাটিফাই করেছে। এটা তো আমাদের একটা ন্যাশনাল ইয়ে যে কে প্রধান কাজ করবে এবং কার নেতৃত্বে যাব, সেই জায়গাটাই আমাদের খুঁজতে অনেক সময় লেগে যায়। এটা আপনি মনে করেন সিম্পল আমি বলি, যদি এমন হয় যে এই 4টা মন্ত্রণালয় থেকে, মন্ত্রণালয় শিশু বিষয়ক যে বরাদ্দগুলো আছে, আমাদের শ্রম মন্ত্রণালয়, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন আছে, তারা সবাই মিলে যদি কয়েকটা ইউনিয়নকে বাছাই করে নেয় যে এই ইউনিয়ন থেকে সবাই প্রাইমারি স্কুলে যাবে, সেটা শিক্ষা মন্ত্রণালয় দেখবে, স্কুল দেখবে এবং শিশু শ্রম থাকবে না, এবং সেখানে যদি কমিউনিটিকে মোবিলাইজ করা হয়। এখন বাংলাদেশে প্রচুর স্কুল আছে 100 বছর বয়স হয়ে গেছে, সেখানকার অ্যালুমনি যদি দায়িত্ব নেয় যে এখান থেকে আমি কারো ড্রপ আউটের দেবো না, বা একটা নির্দিষ্ট যে চক্র দেয়া আছে, প্রতিটি স্কুলেরই একটা চক্র দেয়া আছে, এরিয়া দেয়া আছে, ওই এরিয়ার কোনো বাচ্চা বা ওইখানে যারা থাকে তাদেরকে, সুতরাং এটা আমাদের ওইভাবে সাজাতে হবে জিনিসটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে যে অভিভাবকদেরকে ন্যূনতম সাপোর্ট দিতে হবে। সাপোর্ট না দিলে আপনি ক্ষুধার্ত মানুষকে কিন্তু আপনি কোনো কিছু দিয়ে, ওই অভিভাবকদেরকে বোঝানোর বিষয়টাও তো আছে, বোঝানোর একটা ব্যাপার আছে, আবার তাদেরকে নিশ্চিত করার ব্যাপার আছে যে তুমি যদি আজকে 2 বছর কষ্ট করো, তাহলে 2 বছর পর তোমার সন্তান কিন্তু ভালো থাকবে, তোমাকেও সহায়তা। আমরা এই প্রশ্নের নিশ্চয়ই মাননীয় সচিব এইগুলো নিয়ে ভাবছেন যে নিশ্চয়ই আপনাদের প্ল্যানিং আছে। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতিতে ফিরে আমরা এই প্রশ্নের উত্তর জানবো। দর্শক আমাদের সঙ্গেই থাকুন। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউবেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে শিশু শ্রম নিয়ে আপনাদের কোনো কিছু বলার থাকলে সেখানে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দর্শক আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা আজকে কথা বলছি শিশু শ্রম প্রতিরোধে করণীয়। সচিব মহোদয়ের কাছে আমরা
বিরতিতে যাবার আগে সুলতানুদ্দিন আহমেদ বলছিলেন, আমি একটি বিষয় যদি আমি সাংবাদিকতার কারণে আমি যখন মাঠে ছিলাম, একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে শিশু শ্রমটাই মনে হয় আমাদের যতগুলো মানে সামাজিক অপরাধ রয়েছে সেইখানে শিশু শ্রমটাই মনে হয় শিশুর বাবা মা, আমাদের মতো যারা সচেতন মানুষ তারা এবং অসচেতন মানুষ তারা, এবং একটি গ্রুপ আছে যারা সচেতন, তারা হয়তো এটার সাথে সরাসরি যুক্ত না, কিন্তু তারা প্রতিরোধ করতে পারেনি একটি পক্ষ, তারাও সামনে দেখছে। অর্থাৎ আমরা সবাই মনে হয় চোখের সামনে দেখছি কিন্তু না দেখার ভান করে আছি। এই জায়গাটিকে আপনি এন্ডোর্স করেন কিনা, যে জাতীয়ভাবে আমরা এই জায়গাতে আমাদের মাইন্ড সেট আপটা ঠিক করতে পারবো কিনা, যে কোনো মতেই আমরা শিশু শ্রমে যাব না। এই জায়গাতে আমি জানি না আমি কি খুব বড় কিছু বলে ফেললাম কিনা বা খুব জটিল কিছু বললাম। খুবই সহজভাবেই বলেছেন। 54 বছরের একটি দেশ, এখানে আমাদের অনেক সমস্যা আছে এবং সেই সমস্যাগুলো বহুবিধ। সেখানে যতগুলোই থাকুক, কিন্তু আমি আমার একজন শিশু, ইভেন আমার বাসায় যে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য যে বাচ্চাটা কাজ করে, আমি কিন্তু সেখানেও ডিসক্রিমিনেট করছি। অর্থাৎ ওই বাচ্চাটাকে সকাল 6টার সময় সে উঠছে, রাত 12টার সময় সে সর্বশেষ ঘুমাচ্ছে, তাকে আমি ঠিকভাবে ফুড দিচ্ছি না, এবং অনেকগুলো আমরা নিউজেও দেখছি যে তাকে আমরা কীভাবে টর্চার করা হচ্ছে বা এরকম। তাহলে আমার কিন্তু মাইন্ডসেট যেটা কথা বললেন, সেই মাইন্ডসেটটা আমার বাচ্চাটার কথা কি আমি চিন্তা করেছি, এবং আমার বাচ্চাটা ওইটা দেখে যখন বড় হচ্ছে সে তো ডিসক্রিমিনেশন শিখছে। সেই জায়গাগুলোতে যে জিনিসটা হলো কি, যে আমাদের আসলে জাতীয় জীবনের একটা আমার কিন্তু মনে হয় যে আপনি যেটি বলেছেন এটি কিন্তু একটা জেন্টলম্যানস এগ্রিমেন্ট থেকে বলেছেন, এটি হয়তোবা করা যাবে, কিন্তু তার চেয়েও জটিল যে বিষয়টি আমার মনে হয়, যে বাচ্চাটিকে আপনার কাছে দেয়া হয়েছে সেও আসলে অপারগ হয়েই অন্তত আমার বাচ্চাটা তো বড় হচ্ছে, মানুষ হচ্ছে, এবং আপনি বুঝেও আসলে এটাকে ফেলানো যাচ্ছে না। আমি এখানে বলছি আপনার অপরাধ করার কোনো ইচ্ছা নেই, ওই গৃহকর্তার অপরাধ করার ইচ্ছা নেই, কিন্তু উনি এই বাচ্চাটাকে ফেলে দিলে সে হয়তো আরো খারাপ অবস্থায় যাবে। এই যে একটা জটিল পরিস্থিতির মধ্যে ঘুরপাক খাচ্ছে, এই জায়গাটার কোনো রিসার্চ বা গবেষণা হচ্ছে কিনা এখানে আমি এই বিষয়ে সুলতানুদ্দিন আহমেদের কাছেও আসবো। মানে আমাদের রাষ্ট্রীয়ভাবে যে বিষয়গুলো দেখা হয় যে এখনো অনেক কিছু আমরা অ্যাড হক বেসিসে কাজ করি, আমরা সাস্টেইনেবল যেটাকে বলে, মানে দ্রুত যেটা, হ্যাঁ, লাক্সই কোনো কিছু আমরা দেখছি না এখন। আমি যদি এই শিশু শ্রমের এই সময় আলোচনা করতে গিয়ে ঠিক আমার এই মুহূর্তে মনের মধ্যে একটা চিত্র ফুটে উঠলো, এই ঢাকার রাস্তায় যে পথশিশুগুলো আছে তারা কিভাবে বেড়ে উঠছে। এই পথশিশু তো আমার এই 18 কোটি মানুষের একটা অংশ। এই বাচ্চাগুলো যেভাবে বেড়ে উঠছে, তাদেরকে ড্রাগ ট্রাফিকিং করা হচ্ছে, তারা নিজেরা ড্রাগে আসক্ত। আমরা দেখছি যে তারা প্লাস্টিকে আপনার কি ডান্ডি নিচে সলিউশন নিচে বাইরে করছে। আপনি বলেন এই বাচ্চাগুলো আমরা তো একজন শিশু সন্ত্রাসী তৈরি করছি আমাদের চোখের সামনে। আমরা ওই প্রক্রিয়ার মধ্যে এবং দেখেন রাষ্ট্রের অনেকগুলো অর্গান আছে যে এদেরকে ওয়েলফেয়ার দেখার জন্য আমাদের অনেক প্রজেক্ট বা অনেক কিছুই আমরা আছে। আমরা ঢাকা সিটিতে আমরা এটা আমাদের সামনে দেখছি, কিন্তু আমরা কতটুকু তাদেরকে ওখান থেকে বের করে নিয়ে আসতে পারছি, এটা যেমন একটা দিক। দ্বিতীয় যে বিষয়টা আছে, আপনার পারিবারিক কাজে একজন বাবা কৃষিকাজ করে, সেখানে তার বাচ্চাটা বাবার সাথে যাচ্ছে, এটা কিন্তু বংশ পরম্পরায় সে ওই বাবার কাছ থেকে শিখে কৃষিকাজটা করছে। মৎস্যজীবী যিনি আছে, নৌকাটায় বা হালটা ধরছে, বাবা সকালবেলা নৌকা নিয়ে গেছে, আপনার ছেলেটা হালটা ধরছে, সে কিন্তু এভাবে শিখছে। এখন এইখানে একটা বিষয় হলো যে বাচ্চাটা কেন স্কুলে যাচ্ছে না, সেটা হলো যে আমি অনেকের কাছে কথা বলেছি। আমি আজকেও হাজারীবাগে একটা বড় প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করব, সেখানে প্রায় 300 শিশুর সাথে আমি কথা বলবো। দেখেন সেখানে ওদের সাথে কথা বললে ওরা বলে স্কুলে যেতে ভালো লাগে না, পড়ালেখা করতে ভালো লাগে না। তাহলে আমার রাষ্ট্র ব্যবস্থায় আমরা যে লেখাপড়ার এই আকর্ষণটা এই বাচ্চা শিশুদেরকে আমরা দিতে পারিনি, এটা তো আমাদের সকলের ব্যর্থতা। অর্থাৎ সে স্কুলে যাবে, এটা তো আনন্দ করে যাবে। বিদেশের বাচ্চারা, আপনারা আমরা অনেকে বিদেশে গেছি, সেখানে স্কুলের জন্য তারা অপেক্ষা করে, আর স্কুল হলো এখানে অনেক ক্ষেত্রেই হচ্ছে যে এটা তার ভালো লাগছে না। তাহলে ভালো লাগার বিষয়গুলো তো আমরা ভাবছি না। এরপরে আরেকটা জিনিস যেটা আমরা বিরতিতে বলছিলাম, আমাদের জেনারেলাইজ করেছি যে আপনার প্রাথমিক শিক্ষা আমাদের কি অবৈতনিক, আমরা সেখানে কোনো পে করতে হচ্ছে না। কিন্তু আমার তো অন্তত আমাদের যেটা আছে দারিদ্র্যসীমা বা এটাও যদি বলি, আমাদের তো 70% ফ্যামিলি পে করতে পারে। আমি দারিদ্র্যসীমার ইন্ডিকেটরে যদি বলি 30% বাচ্চারা যারা গ্রামে আছে, সেই বাচ্চাগুলোকে আমি ওখানে 500 স্কুলের বাচ্চা আছে, তার মধ্যে আমি
150 বা 200 যে ভার্নারেল গ্রুপ আছে তাদেরকে আমরা ফিডিংয়ের আওতায় যদি আনতে পারি, তাদের আরও কিছু ওই মনিটরি সাপোর্ট যদি দিতে পারি, যেটা সে শ্রম দিয়ে যে টাকাটা হয়তো 100 টাকা ইনকাম করে, আমি যদি সেটা করতে পারি, তাহলেও তো আপনার সে বাচ্চাটা স্কুলে যাবে। হ্যাঁ, সমন্বিত জাতীয় কার্যক্রম। হ্যাঁ, এটা কিন্তু এমন না যে আমাকে সবাইকে দিতে হবে, বিনা পয়সায় আপনার বই দিতে হবে, আপনার সবাইকে একটা কেন দিতে হবে? শক্তিশালী এবং অনেস্ট মনিটরিং ডিপার্টমেন্ট লাগবে, যারা বের করবে যে কাদের এবং প্রয়োজন। এগুলো অনেকগুলো ক্রস কাটিং আমি একটু সুলতানুদ্দিন আহমেদের কাছে আসতে যাব। আমি যে বিষয়টি বলছিলাম, এটি একটি সামাজিক ফেনোমেনা, যেটি হলো আমি বুঝতে পারছি শিশু শ্রম নিয়ে আমি এখানে এই অনুষ্ঠান করছি, হয়তো আমার বাসায় গিয়েই আমারই একটা আত্মীয়র বাচ্চা এখানে আছে, তাকে আমি ফেলে দিলে সে আরও খারাপ অবস্থায় থাকবে। আমি বুঝে শুনেও আসলে তখন দেখা যাচ্ছে বেস্ট পসিবল বিষয় হলো যে ও আমার বাসায় থাক, কাজ টাজ করুক, খেয়ে পরে বড় হোক। এই যে ফেনোমেনা, এটা আমি একটা উদাহরণ বললাম, এরকমের আরও অনেক ফেনোমেনা আছে। সেই জায়গাতে আমাদের যথেষ্ট রিসার্চ হচ্ছে কিনা, বা শিশু শ্রম নিয়ে যেটি নিয়ে সবচেয়ে বেশি ভাবার কথা ছিল, তার চেয়ে বেশি কি আমরা রেডিমেড গার্মেন্টস নিয়ে ভাবছি কিনা। যেমন ফুটবল রেখে আমরা ক্রিকেটকে অনেক বেশি দেই। আমাদের সবসময় কি যেখানে সরাসরি লাভ আছে, যেখানে সরাসরি ভাবনার বিষয়, সেই জায়গায় যাচ্ছে কিনা আমি সামগ্রিকভাবেই জানতে খুব চাইলাম। সূক্ষ্মভাবেই আপনি ধরেছেন। আমি গবেষণা আছে, প্রচুর গবেষণা। সমস্যা হচ্ছে গবেষণাগুলো ইংরেজিতে এবং ডোনার ড্রাইভেন গবেষণা। ওইটি ওইখান থেকে নির্যাস নিয়ে আমার কি করা দরকার সেটা আমাকে জানানো হয় না, ওই শিশুর অভিভাবকের কি করা দরকার এটা জানানো হয়। এবং আমরা নিজেরাও তাহলে উদ্যোগ নেই যে আমাদের মতো করে একটি গবেষণা এটা। করা। এবং আরেকটা ব্যাপার আমি আপনাদের বলি যে কতগুলো সাধারণ ন্যারেটিভ তৈরি হয়ে যায় আমাদের। তার মধ্যে একটা হচ্ছে এই দারিদ্র বলেই শিশু শ্রম আছে। এটা কিন্তু আসলে জেনারেলাইজ, এটা সব জায়গায় ঠিক না। হয়তো 50 ভাগের ক্ষেত্রে ঠিক, কিন্তু আপনি দেখবেন যত শিশু নির্যাতন হয় শহরে গৃহশ্রমিক, এর অধিকাংশ প্রত্যেকটা নির্যাতনেরই কোনো না কোনোভাবে আমি খবর নিই, যাই হাসপাতালে দেখার চেষ্টা করি, আমার লোকজন যায়। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই গার্জিয়ান খবরই নেয় না যে বাচ্চাটা কোথায় আছে, তার কোন কোন ফ্ল্যাটে আছে। আপনার কিছুদিন আগে যে কল্পনা নির্যাতিত হলো সিলেটের, তার বাবা আমাকে বলেছে যে সে 7 বছর যাবৎ শুধু ওই বিকাশে টাকা পায়, তার বাচ্চার সাথে কথা বলতে পারে না। সুতরাং আমি এটা বললাম এই জন্য যে অভিভাবকদেরকে দায়বদ্ধতার একটা ব্যাপার আছে, এটা একদম ছেড়ে দিলে হবে না যারা দরিদ্র বলেই এদের কোনো কিছু জবাবদিহিতা নেই। আরেকটি হচ্ছে আমাদের কিছু ঐতিহ্য ছিল, যে ঐতিহ্যগুলোকে আমরা ধ্বংস করেছি। যেমন আমাদের জায়গির প্রথা ছিল। এখন আমি আপনি যেটা বললেন যে আমারই হয়তো একজন নিকট আত্মীয় বা আমার গ্রামের একজন লোক আমার বাড়িতে আসছে, তাকে ফেলে দিলে আরো খারাপ জায়গায় যাবে, এটাও কিন্তু একটা নোশন তৈরি হয়েছে। সে ফেলে দিলে খারাপ জায়গায় যাবে কেন, এটা আমার দায়িত্ব তো এনশিওর করা, আবার তাকে আমি পূর্ণ দায়িত্বও নিব না যে যে সে যেন স্কুলে যেতে পারে। এই জায়গির প্রথার মাধ্যমে বাংলাদেশে প্রচুর বড় বড় কর্মকর্তা তৈরি হয়েছিল যারা কোনো না কোনো সময় জায়গির ছিল। এখন সেটা নেই, কে নষ্ট করলো কেউ জানে না। আমরা কওমি মাদ্রাসা ছাড়া আমাদের যতই আমরা বলি না কেন, আর কোথাও এই সুযোগটা নেই। কিন্তু এই দুস্থ শিশুদের আশ্রয়ের জায়গা নেই। কেন প্রতিটা ইউনিয়নে সরকারের দুস্থ শিশুদের আশ্রয়ের জায়গা থাকবে না সরকার কর্তৃক? এই যে আমরা প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিইনি, সমাজকে মোবিলাইজ করিনি এর বিরুদ্ধে। তো এই এবং অনেকগুলো ঐতিহ্য আমরা নষ্ট করে ফেলেছি। আর একটা ব্যাপার যে এখনো ব্যাপারটা সহানুভূতির জায়গায়, এখনো কিন্তু এটা রাইটসের জায়গা না। মানে আমি লজ্জা পাচ্ছি না, কিন্তু না পাচ্ছি না, আমি বুঝতেই চাচ্ছি না। আমি শিশুর কাছ থেকে আপনার খুব রুচিবান একজন লোক, শিশুর কাছ থেকে ফুল কিনতেছি গাড়ির জানলা নামিয়ে, আমার একজন নিজের আত্মীয়কে বা একজন প্রেয়সীকে দিচ্ছি, খুব রুচিবান লোক, কিন্তু ওখানে কিন্তু আমার সহানুভূতি কাজ করতেছে। সহানুভূতি দিয়ে পরিবর্তন হয় না। পরিবর্তন হয় যখন মানুষ ক্ষুব্ধ হয় যে আমি কোনোভাবেই রাস্তায় আমার কোনো সন্তানকে দেখতে চাই না। আর একটি জাতির কিছু ইন্ডিকেটর থাকে, তো যেটা জাতি মনে করেন ঢাকার রাস্তায় যখন মানুষ ঘুরবে তখন সে রিক্সা একটা ইন্ডিকেটর, যে বাংলাদেশে গেলে ঢাকায় কি প্রচুর রিক্সা মানুষকে ঠেলে নিয়ে যায়। তো এবার যে আপনি দেখবেন আন্তর্জাতিক যে স্টেটমেন্টগুলো এসেছে, কারণ এবার কিন্তু আরেকটা ব্যাপার আছে, এসডিজির কিন্তু 2025 নির্ধারণ, এসডিজির বাস্তবায়ন হচ্ছে 30, কিন্তু 2025 ছিল শিশু শ্রমের জন্য। শিশু শ্রম নিরসন 2025 টার্গেট দিয়েছিল তারা, কিন্তু হয়নি, কিন্তু গ্লোবালি হয়নি, বাংলাদেশ তো হয়নি। তো একটি জাতি আপনার কতখানি সভ্য সেটা নির্ভর করে সেই জাতি তার শিশুদের জন্য কতখানি কি করতে পেরেছে।
তা আমরা তো রাস্তায় নামলে তার কোনো লক্ষণ দেখা যায় না। এবং প্রতিদিন কিন্তু এই ঝুঁকিটা বাড়তেছে। আমি যে বললাম যে মানুষের কাজের অনিশ্চয়তা যেহেতু বাড়তেছে, মানুষের জীবিকার অনিশ্চয়তা বাড়তেছে বিভিন্নভাবে, প্রাকৃতিক দুর্যোগের কারণে, রাজনৈতিক কারণে, আপনার এই বহির্বিশ্বে যে আজকে ইরান ইরাক যুদ্ধ হচ্ছে, গাজায় আপনার তার জন্য বাংলাদেশে ক্রাইসিস হচ্ছে, এবং কেউ তো দায়িত্ব নিচ্ছে না সমাজে। কোনো না কোনোভাবে যখনই কোনো অস্থিরতা তৈরি হচ্ছে, আমরা চেষ্টা করতেছি যে আমার যদি কিছু সামর্থ্য থাকে আমি আমার সন্তানকে বাইরে পাঠিয়ে দিই। এবং সচিব মহোদয় খুব চমৎকারভাবে বললো যে আসলে আমরাই তৈরি করতেছি কিশোর গ্যাং। তাদেরকে অবহেলা করে, যে রবীন্দ্রনাথের কথা আছে না, যাকে তুমি রেখেছো পশ্চাতে সে তোমাকে টানিছে পিছনে, তো আমরা কিন্তু তাদেরকে এমন জায়গায় রেখেছি এবং তারা এত বঞ্চনা, এত অব্যবস্থা দিয়ে দেখে দেখে মানুষ হচ্ছে, তাদের গ্যাং হতে কোনো কষ্ট হয় না। কারণ তারা তো দেখেছে তার মায়ের সাথে আমি কী ব্যবহার করি, তারা দেখেছে তার বাবা কী ব্যবহারের সম্মুখীন। আমি একটু ঠিক এইবারের কথায় আসি। আমরা তো এতক্ষণ বিভিন্ন ধরনের অ্যাসপেক্ট নিয়ে কথা বললাম। ঠিক এই মুহূর্তে আপনারা এইবারের যে দিবসটি, এই দিবসে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? এখানে আসলে আমাদের যেটা প্রজেক্ট বা ইয়ের, এটা আসলে ওইভাবে আমাদের সরকারিভাবে খুব বেশি নেই, বিশ্বকামনা মন্ত্রণালয় নেই। এখানে আমাদের আইএলও সহ আমাদের কিছু ডেভেলপমেন্ট পার্টনার এবং বেশ কিছু এনজিও কাজ করছে। আমি এবারে যেটা পালন করছি, আমি তাদেরকে সম্পৃক্ত করেছি, করে আমরা কিছু এই যে আজকে যে টক শো, এটা কিন্তু আমাদের আগ্রহ হচ্ছে, এইগুলো দিয়ে আমরা মানুষকে কিছু মেসেজ দিতে যাচ্ছি। আর আমরা যেটা করছি সেটি হলো যে আমাদের বিভিন্ন প্রিন্ট মিডিয়াতেও আমরা কিছু কাজ করছি, এবং আমাদের যেটা আছে, আমাদের বিএলএ যেটা আমাদের শ্রম আইনটা, সেখানে আমাদের শিশু শ্রমের যে চ্যাপ্টারটা আছে সেখানে আমরা কিছু রিভিশন নিয়ে আসছি। সেটার মধ্যে বিশেষ করে ফাইনের ক্ষেত্রে সেটি আমরা কয়েক গুণ বৃদ্ধি করছি, এখানে যারা এমপ্লয়ার, যারা এখানে চাকরি দিচ্ছে, তাদের ফাইনের মাত্রাটা বাড়াচ্ছি। এবং 2006 সনে কিন্তু তাদের এর সাথে জেলেরও বিধান ছিল, তাই সেইটা মাঝখানে অ্যামেন্ডমেন্টে এটা উঠে গেছে। এটা আমরা ভাবছি যে এটাকে আসলে আইন প্রয়োগের একটা দরকার আছে। আর একটা যে জিনিসটা, আমাদের অনেকগুলো ভালো এক্সাম্পল আছে, যেমন বাল্যবিবাহের কথা বললেন, আমাদের ইপিআই প্রোগ্রামের কথা বলেন, আমাদের একসময় খুব অ্যাসিড নিক্ষেপ ছিল, আমাদের ফরমালিনের বিষয়গুলো ছিল, এগুলোর জন্য কিছু আইনও হয়েছে, এবং এটা কিন্তু সামাজিক একটা আন্দোলনের মতো তৈরি হয়েছিল। এবং তার ফলে যেটা হচ্ছে, এবং ইভটিজিংয়ের ব্যাপারেও এখানে কিন্তু এখন মেয়েরাও কিন্তু প্রতিবাদ করছে, তা এইটাও আসলে একটা সামাজিক আন্দোলন হওয়া দরকার। এবং আমরা শুরু করি না কেন, আমরা যদি ওই একটা বাচ্চা যেখানে কাজ করছে, আমরা সেখানে এমপ্লয়ারকে বলি যে ভাই তুমি ওনাকে কাজ করাচ্ছ কেন, ওনার গার্জিয়ানকে খবর দিই এবং তাকে স্কুলে যাওয়ার ব্যবস্থা করি। এবং সেখানে ওই যে জিনিসটা আছে যে এখানে অনেকগুলো মন্ত্রণালয় ইনভলভমেন্ট আছে, সেখানে সুলতান ভাই যেটা প্রপোজাল দিয়েছে, এটা আমি বলবো যে খুবই একটি আমাদের সময় উপযোগী প্রপোজাল। সেটা হলো যে একটা কোর মিনিস্ট্রি থাকতে হয়, এবং যেহেতু শিশু শ্রম এটা অবশ্যই শ্রম মন্ত্রণালয়ের একটা ইস্যু, সেখানে আমরা কোঅর্ডিনেটেড অ্যাপ্রোচে, এবং আমাদের যেটা সরকারের বাইরে আমাদের যেগুলো সামাজিক সংগঠন, আমাদের এনজিওরা আছে, আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, তাদেরকে নিয়ে আসলে আমাদের মোটিভেশনাল অ্যাক্টিভিটিসটা ঠিক এই মুহূর্তে দরকার, এবং সেটাই আমরা এখন ফোকাস করছি। আমরা আবারও একটা বিরতির সময় হয়েছে। দর্শক, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, ফিরছি 1 মিনিট পর, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরাওয়ারে। আমরা কথা বলছিলাম শিশু শ্রম প্রতিরোধে করণীয়। আমি আবার একটু সুলতান উদ্দিন আহমেদের কাছে আসতে চাই। সেটি হলো যে কথাগুলো আমরা বলছিলাম, ফর্মাল ইনফর্মাল অনেক ধরনের কথাই তো চলছে। আইএলও অনেক কিছু বলে। ধরেন এখন বাংলাদেশকে তো জাপানের সাথে তুলনা করে আসলে পারবেন না, আমরা পারবো কিনা। যদি এর আগে এক সময় সরকার একবার সিঙ্গাপুর বলতো, একবার কানাডা বলতো, আমরা আমেরিকায় কিভাবে চলে সেটাও আমরা পারবো না। তবে আপনি যেটি কথা বললেন যে আমাদের দেশে তো কওমি মাদ্রাসা, একদম এই দেশেই এক ধরনের ক্যারেক্টার আছে, হয়তো বা কওমি মাদ্রাসার স্ট্যাটাসটা আমরা নিতে না পারি, কিন্তু এইটার যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারে ন্যাশনালি জাতীয়ভাবে কাজ করার কথা চিন্তা করা যায় কিনা। বললাম যে প্রাতিষ্ঠানিক উদ্যোগ নিতে হবে, এবং প্রশাসনিক পর্যায়ে সমন্বিত উদ্যোগ, এবং জাতীয় আন্দোলনমূলক কর্মসূচি। এইটা একটা রিসোর্স কিন্তু সমস্যা না। আমরা যে কথা বললেই দেখবেন বলবে যে আমাদের রিসোর্স কোথায়, সরকারের বাজেট কোথায়, বা দরিদ্র। আমি মনে করি যা আছে সেটাকে যদি ব্যবস্থাপনা করা যায়, বিন্যাস করা যায় ঠিকমতো, এবং মানুষকে উদ্যোগী করা যায়। বিন্যাসের জায়গাটা আপনি দেখেন যে কালো টাকা সাদা করার জন্য আমরা বাজেটে বিভিন্ন ধরনের ইয়ে আছে। এখানে তো বিভিন্ন দেশে কিন্তু এই আইনও আছে যে তোমরা এই শিশুদের স্কুলের মধ্যে টাকা দাও।
এই জায়গাগুলো আমরা এখন ভাববো কিনা? এটা ভাবা, এবং মানুষ এই দেশে যখন এতিমখানা ছিল, আমি তো ছোটবেলায় দেখেছি আমার মা বছরে একবার এতিমখানায় রুটি দিয়ে আসতো, মানে আমাদেরকে নিয়ে যেত দেখাবার জন্য। মানে পাশে প্রতিবেশীরা এটা একটা দায়িত্ব। সেই এতিমখানাগুলো কিন্তু ব্যক্তি পর্যায়ে ছিল, রাষ্ট্রীয় পর্যায়ে না। এবং যে জমিদাররা অনেক অত্যাচার করতো তাদের মধ্যে অনেক জমিদারই আবার এতিমখানা করতো, তারা স্কুল করতো, ইউনিভার্সিটি করতো। তার চেয়ে এখন বড় লোক বেশি না, সামর্থ্যবান লোক বেশি, তো তাহলে তারা করতেছে না কেন? এই না করার পিছনে একটা বড় কারণই হচ্ছে যে তারা জিনিসটাকে এখন আর সামাজিক দায়বদ্ধতা মনে করতেছে না, তারা মনে করে এটা সরকারের দায়িত্ব। এই যে সবকিছু সরকারের দায়িত্ব একটা নোশন তৈরি হয়েছে, এটাও কিন্তু একটা বড় সমস্যা। এবং যিনি এখন স্কুল কলেজ করতেছে তারও পিছনে থাকে রাজনীতির একটা উদ্দেশ্য। এই যে রাজনীতি এবং কমার্শিয়াল উদ্দেশ্য আছে। সাধারণীকরণ, রাজনীতিকরণ, এক ধরনের সহানুভূতি, আবার হিরোইজম, আমার 1 জানুয়ারি বই পৌঁছাতে হবে সবার কাছে। আমার তো মনে হয় যে আমরা একটা কনভেনশনাল ধারণার মধ্যে আটকে গেছি। 20 বছর আগে সরকারের যে দায়িত্বটা ছিল, 20 বছর পরে কিন্তু সেই দায়িত্বটা আরেকটু উন্নত হবে। এখন সরকারের অন্য দায়িত্ব হওয়া উচিত। মাননীয় সচিব মহোদয়ের কাছে আসতে চাই যে এইভাবে আধুনিক জায়গায় যেমন যে কথাটি সুলতানুদ্দিন আহমেদ বললেন যে যেই ব্যক্তিটি এই দায়বদ্ধতা ফিল করে না, তাকে যেমন আমরা ইনকাম ট্যাক্স দেওয়ার জন্য যেমন মেলার ব্যবহার করি, বিভিন্ন ধরনের কাজ করি, এই শিশুশ্রম প্রতিরোধে এগিয়ে আসুন বা এই জাতীয় কোনো প্রোগ্রামের কথা ভাবেন কিনা আপনারা? না, প্রথম যে বিষয়টা হলো যে এই শিশুশ্রম, এটা তো কেউ এটার পক্ষে নয়, সবাই কিন্তু বিপক্ষে, কিন্তু কেউ কাজ করছে না, সবাই আমরা বিপক্ষে। এটার পিছনের কারণটা একটা আছে, যেটা হলো যে যত কথাই আমরা বলি, আমাদের কিন্তু সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয় হয়েছে। এটা হলো রাষ্ট্রের প্রতিটা পর্যায়ে, নিজের দায়বদ্ধতা, নিজের দায়িত্ব, ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে এবং রাষ্ট্রীয় পর্যায়ে অনেকটাই কিন্তু আপনার মানে কি হলো যে এড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি, যে এটা আমার কাজ নয়, রেসপন্সিবিলিটি আমার নয়। এবং সেই জায়গাগুলোতে যে জিনিসটা হলো যে এখানে যে খুব বেশি অর্থের প্রয়োজন আছে তাও নয়। এবং আমাদের কিন্তু অনেকগুলো প্রতিষ্ঠানও আছে, যে প্রতিষ্ঠানের কথা বললেন, যেমন আমাদের সমাজ কল্যাণ অধিদপ্তরের অনেকগুলো আপনার এরকম সেন্টার আছে, এবং আমাদের এখানে তাদেরকে ওখানে রাখার ব্যবস্থা আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এবং ওইটার ম্যানেজমেন্টটা কি, ওখানে তো আমরা পত্রিকায় মাঝে মাঝে দেখি যে সেখানে তাদের খাবার দেওয়া হচ্ছে না, এবং সেখানে তাদের ফিজিক্যালি টর্চার করা হয়। ওখানে মেয়েরা আছে, ইয়াং মেয়েরা আছে, তাদের অ্যাবিউজ হচ্ছে। এগুলো আসলে কি, এটা যে শুধু ওই সেক্টর না, এটা ওভারঅল বাংলাদেশের যে সামাজিক যে মূল্যবোধের অবক্ষয় তারই। এবং এখন দেখেন যে কিছু কিছু ক্রাইম যেগুলো হচ্ছে, বিশেষ করে আমাদের মানে নারীদের প্রতি যে সহিংসতা, এটা দেখেন আমাদের আইনও যেমন কঠিন হচ্ছে, ক্রাইমের ডাইমেনশনও কিন্তু কঠিন হচ্ছে। এই জায়গাটা আসলে যে আপনি শিশুশ্রম, এটি বাংলাদেশের অন্য যে চরিত্র বা বাংলাদেশের আমাদের সার্বিক যে চরিত্র, এর বাইরের কিছু না, অর্থাৎ এই চরিত্রেরই একটি অংশ। সেই জায়গাটা আসলে কি সমাজ রাষ্ট্র ব্যবস্থার যে সংস্কার বা আমাদের মন মানুষের যে সংস্কার, যেমন একটা সময় আমার মনে আছে ছোটোবেলায় বাজারে একটা বড় মাছ উঠলে সেটা কিন্তু আমরা জানি যে এই বড় মাছটা অমুকে কিনবে, যে ওখানে সমাজের যিনি আপনার বিত্তবান বা যার ওরকম ইয়ে আছে সম্মান বা পরিবারের সমাজ, তারা কিন্তু কিনছে। এখন বাজারে একটা বড় মাছ, আমাদের একটা টিভিতে অ্যাড দিত যে ইলিশ মাছগুলো সব আপনার একজনে কিনে নিয়ে যাচ্ছে। অর্থাৎ কি যে এখানে আমাদের মধ্যে সেই লজ্জা শরমটা পর্যন্ত নেই। আমি আমার বাচ্চাটাকে একটা গাড়িতে করে আমি নিয়ে যাচ্ছি, পাশে যে বাচ্চাটা সে ওখানে আপনার খেতে পারছে না, সে মারামারি করছে, সে ড্রাগ নিচ্ছে, আমার কি কোনো দায়িত্ব নেই? আমাদের কি কোনো দায়িত্ব নেই? এই জায়গাটা আসলে আমাদের নক করা দরকার। এবং সেই করার জন্য যেটা সামাজিক বিশেষ করে কমিউনিটি এনগেজমেন্ট, শিশুশ্রম রোধ করতে গেলে আমাকে কমিউনিটি এনগেজমেন্ট ছাড়া করা যাবে না। কারণ আমি জানি আমার পাশের যে গ্যারেজটা আছে সেখানে বাচ্চারা কাজ করে, আমি ওই বাচ্চাটাকে ওখানে কেন আমি স্কুলে নেওয়ার জন্য ইয়ে করি না, বা যিনি ওখানে এমপ্লয়ার, যিনি ওখানে কাজটা দিয়েছে, তাকে আমি কেন একটু বলি না যে তুমি ভাই এই বাচ্চাটাকে দিয়ে কেন কাজ করাচ্ছ? তো এই জায়গাটায় কিন্তু আমাদের একটা চরম দুর্বলতা আছে। আরেকটি জিনিসটা আছে আমাদের কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতায়, সেখানে আমরা অনেক প্রোগ্রাম করি, অনেক কিছু আছে আমাদেরও। যেমন আজকে আমরা দুটো বড় কোম্পানির কাছ থেকে আমরা 6 কোটি আর 5 কোটি টাকা আমরা নিলাম আমাদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে, আমাদের ওয়ালটন কোম্পানি এবং আমাদের বিএসআরএম যে স্টিল মিল আছে। এখন ধরেন এই টাকাটা নিচ্ছে, কিন্তু আমার তার টোটাল নেট প্রফিটের আমাদের আইন অনুযায়ী 0.5%, অর্থাৎ 200 টাকা যদি সে বছরে প্রফিট করে, আমি 1 টাকা নিচ্ছি, তার কিন্তু আবার 5% কিন্তু টোটাল আপনার কল্যাণের জন্য, হ্যাঁ কল্যাণের জন্য। তাহলে
ওই জায়গায় যে তার যে ওয়ার্কাররা কাজ করে সেই ওয়ার্কারের বাচ্চারা আপনার কোনো জায়গায় সে লেখাপড়া করছে কিনা এই দায়িত্বটাও যদি তারা নেয় তাহলে তো অনেকটা কাজ হয়। এরকম দায়িত্বটা আমরা সমন্বিতভাবে একটা একটা করে নিলেও কিন্তু অনেকটা কাজ হয়। কারণ হলো যে ওইখানে যে র লেভেলের যে ওয়ার্কার তার বাচ্চাটা কিন্তু দেখেন যে পাশে গ্যারেজে কাজ করছে। এইচ এম শফিকুজ্জামান এবং সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ, আপনাদের দুইজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা এক অদ্ভুত সমাজের বাসিন্দা। আমাদের অধিকাংশ মানুষ মুসলিম, যেখানে শিশুদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে বলা হয়েছে, কিন্তু আমরা আমাদের যে ধর্মীয় বিধান জাকাত সেটিও হয়তো অনেকে সবটুকু পালন করেন না, কিন্তু তার অর্থের কিন্তু অনেকটাই অভাব নেই। আবার আমরা এইভাবে ভাবি আমার বাচ্চাটিকে আমি আমার মতো করে এগিয়ে নিব, অন্যর বাচ্চাটা কিভাবে এগোবে সেটি আমার দায়বদ্ধতা নেই। এক ধরনের নিজস্ব স্বার্থপরতার মধ্যে বেড়ে ওঠাটাকে আমরা এক ধরনের স্ট্যাটাসে পরিণত করছি কিনা, এই প্রশ্নগুলো আমরা তুলতে পারি কিনা আমি জানি না। আমরা যে শিশুটি আমার সামনে খেলা করছে সেটি আমার শিশুর বন্ধু হলেও এই দুটো শিশুই একসময় দেশের এক নাগরিক হবে। সেই ক্ষেত্রে এই বৈষম্যর জায়গাটায়, এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন আমরা দেখলাম, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে শিশুশ্রম কোথায় রয়েছে, শিশুর অধিকার কোথায় রয়েছে, যেখানে হয়তো বা শিশুর অধিকার নিশ্চিত করা গেলে অনেক সমস্যারই কিন্তু সমাধান হয়। আসলে আমরা সমস্যার সমাধানে কোন দিকে এগোচ্ছি, আমাদের ফোকাস কোন দিকে? আমরা যেমন ভোটের জন্য অনেক গুরুত্ব দিই, আমরা যেমন গণতন্ত্রের জন্য অনেক কিছু ভাবি, আমরা যেমন ক্ষমতার পালাবদলে অনেক কিছু ভাবি, আমরা কি আমাদের শিশুদের নিয়ে এতটা ভাবছি কিনা, এই প্রশ্ন রেখে শেষ করছি। ইস্পাহানি, মির্জাপুর, জিরা আওয়াল।